ওই ওঠো। হুম। ওই ওঠো বলছি। কি? বলছি না উঠতে। আম্মুর শরীর খারাপ, আমাদের বাড়িতে যাব, ওঠো। তুই যাবি এখান থেকে না মার খাবি? মামানি, মামানি। ও, আপনাদের তো বলাই হয় নাই। আমি অনন্ত, আর তিথি হচ্ছে আমার বড় খালার ছোট মেয়ে। আমাকে কিছু কাজের জন্য কিছুদিন পর পর ঢাকায় যেতে হয়, আর আমাদের বাড়ি গ্রামে। তো সেই জন্য মামার বাড়িতেই থাকি বললে হয়। আর তিথির বাড়িও গ্রামে, লেখাপড়ার জন্য তাকেও মামা বাড়িতে থাকতে হয়। আর আমার মামানির কোনো ছেলে নাই, তাই মামানি আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসেন, আর আমিও তাকে মায়ের মতো ভালোবাসি। তিথি, কি হয়েছে? তোমার ছেলেকে অনেকবার ডাকছি, কিন্তু নবাব ঘুম থেকে উঠছে না। অনন্ত, হুম, বলো মামানি। ঘুম থেকে ওঠো, তোমার খালার শরীর খারাপ। যাও, দুজন দেখে আসো। ওকে মামানি। আর তিথি, তুই যা, রেডি হয়ে আয়। আচ্ছা। তাড়াতাড়ি যা, তোর আবার মেকআপ করতে করতে অনেক টাইম লাগবে। আমার মেকআপ করা লাগে না, আমি এমনিতেই অনেক সুন্দর। এই বলে তিথি রুমে গেল। আমিও ঘুম থেকে উঠে ব্রাশ করে গোসল করে রুমে এসে পোশাক পরছি। এমন সময় তিথি তার শাড়ি ঠিক করতে করতে এসে বলল, এই দেখো না, আমাকে শাড়িতে কেমন লাগছে। যা, বাইরে যা। তিথি আমার দিকে তাকিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। কিরে, বাইরে যা। আমি এখানে থাকলে কোনো সমস্যা? হুম, তুই বাইরে যাবি নাকি মাইর খাবি? আমি যাব না তোমার রুমে। আমি না থাকলে কে থাকবে? আমার বউ থাকবে, তুই বাইরে যা। আমিই তো তোমার বউ। তুই বাইরে যাবি, না হলে কিন্তু তোর খবর আছে। তিথি হাসতে হাসতে বাইরে যাচ্ছে আর বলছে আমি সবাইকে বলে দেব। এদিকে আমি পোশাক পরে বাইরে এসে দেখছি এক নীল পরী দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে কাছে গিয়ে দেখে যে তিথি। এতক্ষণ যে আমার রুমে তিথির সাথে যে কথা হয়েছে, আমি কিন্তু তিথির দিকে না তাকিয়েই কথা বলছিলাম। তিথি, তুই রেডি? হুম, রেডি। চল তাহলে। এই বলে আমি বাড়ি থেকে রাস্তার দিকে হাঁটছি। তুমি বাইক নেবে না? না, আমি বাইকে তোর মতো মেয়েকে নেব না। আমি কিন্তু সবাইকে বলে দিব। কি বলবি? একটু আগে যা দেখলাম। কি? হুম। আচ্ছা, বাইক নিচ্ছি। এই তো আমার লক্ষ্মী বর। আবার? এবার কিন্তু সত্যিই মার খাবি। তিথি আর কিছু না বলে দাঁড়িয়ে আছে। আমি বাইকে। ওঠ। উঠবো না। কেন? তুমি সব সময় আমাকে মারতে চাও কেন? মারতে চাই, কিন্তু কি কখনো মেরেছি? না। তাহলে ওঠ, তা না হলে কিন্তু মাইর দিমু। আচ্ছা, উঠছি। তিথি বাইকে উঠল, তারপর দুজনে রওনা হলো। তিথি কলেজের সামনে তিথি আমাকে বলল যে বাইক থামাতে, আমি একটু কলেজে যাব। আমি কলেজের বাইরে বাইক থামালাম। এখানে থামলে কেন? তুই ভিতরে যা, আমি এখানে আছি। তুমি আমার সাথে ভিতরে চলো। কেন? আমার বান্ধবীরা তোমাকে দেখবে। তুই যা, আমি যাব না। আচ্ছা, আমি গেলাম, তুমি ওই দোকানে একটু বসো। ওকে। তিথি তো কলেজের ভিতরে গেল। এবার আমি তোমাদের সাথে একটু পার্সোনাল কথা ক্লিয়ার করি। তিথি আমার থেকে 5 বছরের ছোট, দেখতেও অনেক সুন্দর। আমি জানি তিথি আমাকে অনেক ভালোবাসে, আর আমিও তিথিকে অনেক ভালোবাসি, কিন্তু আমি সেটা তাকে বুঝতে দেই না। কারণ আমার খালা খালু তিথিকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। তারা বলে আমার মেয়েকে সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে দেব, কিন্তু আমি সরকারি তো দূরের কথা, কোনো চাকরিই করি না। তো বন্ধুরা, তিথি আসছে, সাথে আর কিছু বানরও আসছে। তিথি, তোমার হয়েছে? ওর বান্ধবীদের সামনে আর তুই করে বললাম না। একটু দাঁড়াও, তোমার সাথে পরিচয় করে দিই। এ সীমা, এ রিমা, এ তানিয়া, আর ও লিজা। আর এবার তোদের সাথে পরিচয় করিয়ে দিই, এর নাম অনন্ত। তিথির সব বান্ধবীদের সাথে পরিচিত হয়ে সবাই মিলে দোকানে গেলাম। তিথির বান্ধবীরা এক একজন 4-5টা করে আইসক্রিম নিচ্ছে, আর 3-4টা করে চিপস নিচ্ছে। মনে হচ্ছে ওরা ওদের পুরো পরিবারের সবার জন্য নিয়ে নিচ্ছে। কিন্তু আমি তো সেটা দেখে অবাক। যার যা মন চাইলো সেটাই নিয়ে দোকান থেকে বেরিয়ে আসলো, আর বাইরে দাঁড়িয়ে আছে। দোকানদার ভাই, বিল কত? ওই তিথি, কি?
দোকানদারকে টাকা দে। আমি দেব কেন? তোমার শালিকারা জিনিস নিয়েছে, তুমি টাকা দিবা? টাকা দিতে পারবো না। টাকা না দিলে দোকানদার তোমাকে বেঁধে রাখবে। দোকানদার ভাই ঠিক বলেছি না? দোকানদার এদের কথা শুনছে আর হাসছে। তুই আগে বাসায় চল, তারপর তোর কি করি আমি দেখিস। দোকানদারকে টাকা দেবার পর আমি আর তিথি বাইকে উঠলাম। পাশ থেকে তিথির বান্ধবীরা বলছে, দুলা ভাই আবার কবে দেখা হবে? তখন আমি মনে মনে বলছি, শালি বেঁচে থাকলে তোদের সাথে আর দেখা করব না। তারপরও অনিচ্ছা সত্ত্বে বললাম খুব তাড়াতাড়ি দেখা হবে। তাই বলে আমরা ওদের বাড়ির দিকে রওনা দিলাম। ওদের বাড়ি পৌঁছানোর পর আম্মু, ভিতরে আয়। আম্মু তোমার জামাই সাহেব আসছে, মিষ্টি নিয়ে আসো। অনন্ত ভিতরে আয় বাপ। আসছি খালা। কেমন আছো বাবা? ভালো খালা। তোমার কি অবস্থা এখন? এখন একটু ভালো বাবা। আর বাবা তুমি এখন একটু রেস্ট করে নাও, আমরা পরে কথা বলবানি। তিথি এইদিকে আয়। কি আম্মু? অনন্তকে নিয়ে তোর ঘরে যা। ঠিক আছে, কই তুমি আসো। চল। এই যে, এইটা আমার রুম, তুমি এখানে ঘুমাও। তোর সাথে কথা আছে। কি কথা বলো? তুই সিগারেট খাস? না, হঠাৎ এই কথা কেন? তোর বান্ধবী লিজাকে আমি সিগারেট কিনতে দেখেছি। ওরা খায়, কিন্তু আমি খাইনি। জানি তুইও খাস, কিন্তু ভয়ে মিথ্যা কথা বলছিস। আমার মুখের কাছে মুখ নিয়ে দেখো, কোনো গন্ধ পাও কি না? তিথি আমার মুখের কাছে ওর মুখ আনতেই আমি চোখ বন্ধ করে ফেলেছি। একটু পরে আমি যেন কেমন একটা নরম স্পর্শ পাচ্ছি। চোখ খুলতেই দেখি তিথির ঠোঁট দুইটা আমার ঠোঁটের সাথে মেশানো। দেখেও আমি কিছুই বলছি না, কারণ আমার তো ভালোই লাগছে। এদিকে কিছুক্ষণ পর তিথি এইদিকে আয়। আসছি আম্মু। ওর আম্মুর ডাক শুনে আমার ঠোঁট থেকে ওর ঠোঁট সরিয়ে যাবার সময় কি এখন মনে হয় আমি সিগারেট খাই? কিছু না বলে ওর দিকে তাকিয়ে আছি আর ভাবছি যে ও কি করলো এটা। তিথি চলে গেল। পরে আমি একটু ঘুমালাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে খালার সাথে কিছুক্ষণ কথা বললাম আর শেষে বললাম, খালা আজকে আমরা যাই। আজকে আর যাওয়ার দরকার নেই, কালকে যেও। তুমিও তো তেমন একটা আসো না, আর তিথিও তো তেমন একটা আসতে পারে না। খালা কাল সকালে তিথির কলেজ আছে তো। সমস্যা নাই, আমি একদিন ক্লাস না করলে কিছু হবে না। তাহলে থেকে যাও। খালা আমাদের কাছ থেকে চলে গেল। এই তোর জন্য আজ যাওয়া হলো না। ঠিকই তো আছে, শ্বশুর বাড়ি এসেছো, একদিন না থাকলে হবে? তিথির কান ধরে বলি, তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। এতদিন পরে বুঝলা, আর রাতে আমি ভালো করে বুঝিয়ে দেব। তিথির কথা শুনে আমি একটু ভয়ে ভয়ে আছি, না জানি রাতে পাগলিটা কী করে। এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে গিয়ে শুয়ে আমার একটা বন্ধুর সাথে মেসেজ করছি। কিছুক্ষণ পর তিথি এসে বলল, এই কি করছো? আমি যা করি তাতে তোর কি? দেখো, তোমার মোবাইলটা আমার কাছে দাও। কেন? আমি দেখব তুমি কি করছো। তোকে দেখা লাগবে না, তুই এখান থেকে যা। আমি জানি তুমি প্রেম করছো, আর মেয়েটার ছবি দেখাও, দেখি কত সুন্দর যে আমাকে বাদ দিয়ে ওর সাথে প্রেম করে। ফাজিল কোথাকার, তুই এই রুম থেকে বাইরে যা। জি না, আমি বাইরে যাব না, এটা আমার রুম, আমি এখানে থাকবো। তোর কি মাথা ঠিক আছে? কেন? আমি এমন কি বললাম? এমনভাবে বলছে যেন এটা কোনো বিষয়ই না। তুই এখানে থাকলে আমি কোথায় থাকবো? কেন এখানেই? তুই যাবি না খালাকে ডাক দেব? আম্মা আমাকে বললো এই ঘরে থাকতে। আচ্ছা তাহলে তুই এখানে ঘুমা, আমি সোফাতে ঘুমাই। না থাক, শ্বশুরবাড়িতে এসে কেউ সোফাতে ঘুমায়? তুমি এখানে থাকো, আমি সোফাতে ঘুমাচ্ছি। তিথি গিয়ে সোফাতে ঘুমালো আর আমি আর কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি তিথি আমার সাথে ঘুমিয়ে আছে, আমার গায়ের ওপর এক হাত দিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় তিথির মুখটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি তিথির দিকে তাকিয়ে আছি আর মনে মনে বলছি, যদি প্রত্যেক দিন এই মুখটা দেখে ঘুম থেকে উঠতে পারতাম, কিন্তু এইটা হতে পারে না। তিথি, ওই তিথি, কি? তুই এখানে কেন? কি হয়েছে? ছাড় আমাকে, ছাড় বলছি। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? তুই আমার বিছানায় কেন?
রাতে অনেক শীত লাগছিল, তাই বিছানায় এসে শুয়েছি। তুই আমাকে বলতে পারতিস যে তুই বিছানায় শোবি। আমাকে না বলে বিছানায় এসেছিস কেন? বিছানায় শুয়েছি তো কি হয়েছে? কি হয়েছে মানে? যদি কিছু হয়ে যেত? হলে হতো, সমস্যা ছিল না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তিথি রুম থেকে বাইরে চলে যাচ্ছে, হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে বলল, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। একথা বলে চলে গেল। আমি বসে বসে ভাবছি, তিথি তো আজকে আমাকে বলে ফেলল যে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি কি করব? আমিও তো তিথির মতো পাগল হতে পারছি না যে আমি তিথিকে বলে দেব যে আমিও তোমাকে ভালোবাসি। থাক, এগুলো নিয়ে আর ভেবে লাভ নেই, পরেরটা পরেই দেখা যাবে। দুপুরবেলায় আমি রুমে টেলিভিশন দেখছি, এমন সময় ছোট খালা আমার কাছে ফোন দিয়েছে। প্রথমবার ফোনটা কেটে দিলাম, দ্বিতীয়বার কেটে দিলাম, তৃতীয়বার কল রিসিভ করলাম। ও আপনাদের তো বলা হয় নাই, আমার যখন টাকার দরকার হয় তখন আমি ছোট খালার কাছে প্রথমে 2বার মিস কল দেই, তারপর কলটা দিয়ে কথা বলি, আর খালা সব বুঝে যায়। ঠিক তেমনি ছোট খালা আমার কাছে 2বার কল দিয়ে আমাকে টাকা পাঠালো। বিকেলে দিদিকে বাইকে করে নিয়ে খালামনির বাসার দিকে রওনা দিলাম। কিছু পথ যাবার পর, এই কোথায় যাচ্ছ? তুই না কাল রাতে আমার জিএফের ছবি দেখতে চেয়েছিলি, আজ তোকে সরাসরি দেখাবো। কি? তোমার জেফ মানে? আমার জিএফ মানে আমার প্রেমিকা। তোমাকে আমি সকালে বললাম আমি তোমাকে ভালোবাসি। তুমি আজ সকালে বলেছ, আর সে তো অনেক আগেই বলেছে। আমিও তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। যা, আর মজা করিস না। কিছুক্ষণ পর শব্দ শুনতে পেলাম, তিথি কান্না করছে। কিরে, তুই কান্না করছিস কেন? তিথি আরো জোরে কান্না করতে লাগলো। তুই কান্না থামা, আর একটু সামনে ওই মেয়েদের বাড়ি। তিথি কান্না বন্ধ করে বলল, তুমি যাও, আমি যাব না। এখন যাব না বললে হবে? ওই যে চলে এসেছি। এটা তো খালামণির বাড়ি। ওই মেয়ে এখানেই আছে। আমরা দুজন বাইক থেকে নেমে খালামনির বাড়ির ভিতরে গেলাম। আমাদের যেতে দেখে খালামণি আমাদের কাছে আসলো, আর আমার ও তিতির সাথে কথা বলে খালামণি ময়নাকে আমাদের রুম দেখিয়ে দিতে বলল। আচ্ছা আম্মু, আর তোমরা আসো। ময়না, কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো। এতক্ষণ ভালো ছিলি না কেন? আর এখন বা ভালো কেন? এতক্ষণ ভাবছিলাম কখন তোমরা আসবে, তাই ভালো ছিলাম না। আর এখন চলে এসেছো, তাই ভালো আছি। আচ্ছা, ভালো হয়েছে। তুই এখন এইখান থেকে যা। আচ্ছা, আমার দিকে তাকিয়ে তুমি একটু সাইডে আসো তো। চলো। কেমন দিলাম বল? ফাটিয়ে দিয়েছিস। আর বল, তুই কি চাস? আম্মু যা দিবে তার আধা চাই। ওকে, তবে এখন নাটক বাকি আছে। তুই টেনশন করিস না। আমি বড় খালার বাসা থেকে আসার সময় ময়নাকে সব খুলে বলেছিলাম, আর ময়না আমার সাথে সাথ দিয়েছে। আর আমি এখানে ময়নার সাথে কথা বলছি, আর এটা দেখে ওইদিকে তিথি তো রাগে লাল হয়ে যাচ্ছে। ময়না তুই যা, আর তুমি এদিকে আসো, কথা আছে। আসছি। আর ময়না, তুই যা, না হলে তোর খবর হয়ে যাবে। কিরে, তুই যাচ্ছিস না কেন? ময়না তিথির রেগে যাওয়া দেখে সেখান থেকে চলে গেল। তুমি এইদিকে আসো। কি বলবা বলো। তোমার জিএফ কই? আর তুমি আর ময়না এইখানে কি কথা বলছিলা? তুই আমার জিএফকে এখনো দেখতে পাস নেই? না। এই যে একটু আগে যাকে দেখলি। কে ময়না? তিথি আবার কান্না করতে শুরু করলো। তুই কান্না করছিস কেন? তুমি এখন বাইরে যাও। আমি তিথির কথায় বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি ময়নাকে খুঁজছি। 5 মিনিট পর ময়নাকে দেখতে পেলাম। ময়না, এদিকে আয়। কি কিছু বলবি? তিথি তোর রুমে বসে কান্না করছে, তুই গিয়ে একটু বোঝা। আর শোন, সত্যি কথা বলিস না কিন্তু। তারপর ময়নার রুমে গিয়ে, তিনি কান্না করছিস কেন? এমনিতে আপু। কি হয়েছে তোর? আপু তুমি অনেক লাকি আপু, অনেক লাকি। আমি জানি আমি লাকি, তুই এবার কান্না বন্ধ কর। ময়না তিথির কান্না বন্ধ করার চেষ্টা করছে, আর এদিকে আমি খালামনির সাথে কথা শেষ করে টাকা নেওয়াও শেষ। তারপর ময়নার রুমে গেলাম। তিথি, তুই রেডি? তিথি, তুই একটু দাঁড়া। আর ময়না, তুমি একটু এদিকে এসো। চলো। আমি আর ময়না সাইডে গিয়ে
কোনো কারণ ছাড়াই দুজন হাসাহাসি করছি। কিছুক্ষণ পরে, ওই তোমাদের হলো? আসছি 1 মিনিট। খালামুনির কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় যাওয়ার পথে তিথি আমার সাথে একটাও কথা বলেনি। বাসায় আসার পরেও কোনো কথা বলে না। ও রুমে গিয়ে শুয়ে পড়ল। আমিও আবার রুমে গিয়ে বসে বসে ভাবতে লাগলাম, মেয়েটাকে এইভাবে বোকা বানানো ঠিক হচ্ছে না। কাল সকালে তিথিকে সব খুলে বলবো। কিছুক্ষণ পর মামনি ডাকছে, তিথি আর অনন্ত খেতে এসো। তিথি খেতে গেল আর আমি বললাম, মামানি আমি খাবো না, তাই বলে ঘুমিয়ে পড়লাম। এদিকে সকালবেলায়, অনন্ত, বাবা উঠো। মামানি এত সকালে ডাকছো কেন? উঠো, তিথিকে নিয়ে তোমার বড় খালার বাড়িতে যাও। মামনি কি বলছো? কালকে তো বড় খালার বাড়ি থেকে আসলাম। তিথির বিয়ে ঠিক হয়েছে, আজ ছেলে তিথিকে দেখতে আসবে। কি? আজ তিথিকে দেখতে আসবে, তুমি যাও তিথিকে রেখে এসো। আচ্ছা তুমি যাও, আমি রেডি হচ্ছি। মামানির কথা ফেলতে পারলাম না। মামানি আমার রুম থেকে চলে গেল। এদিকে আমার অনেক কান্না করতে মন চাইছিল, আবার বারবার মনে পড়ছিল মেয়েটা আমাকে এত ভালোবাসে, আমিও তো মেয়েটাকে ভালোবাসি। আর এটা কি হচ্ছে? তিথি নাকি অন্য কারো হয়ে যাবে। কিছুক্ষণ পর মামানি আসলো আমার রুমে আর এসে, অনন্ত, তুমি কি রেডি? মামানি। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? এইটা হলো মায়ের চোখ, মুখ দেখে সব বলে দিতে পারে। না মামানি, কিছু হয়নি। তিথি কি রেডি? হুম। আচ্ছা মামানি, এই বিয়েতে কি তিথির মত আছে? হুম, তিথির মতেই হচ্ছে। এই কথা শুনে আমার তো মাথা খারাপ হয়ে গেল। আমি রুম থেকে বেরিয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর তিথি আসলো। তারপর দুজন বাইকে করে ওদের বাড়ির দিকে যাচ্ছি। অন্যদিকে আমাকে একা পেলে অনেক কথা বলতো, মজা করতো, আরও কত কি, কিন্তু আজ কিছুই বলছে না। তাই আমি ওর সাথে কথা বললাম। তিথি, কিরে কথা বলছিস না কেন? কথা বললে যে তোমার মায়ায় পড়ে যাব, তাই কথা বলছি না। আচ্ছা, খালা যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছে, সেই ছেলেকে কি তুই চিনিস? হুম। কিভাবে চিনলি? বিয়েটা আম্মু ঠিক করে নাই। তাহলে কে? আমি। কি? অবাক হচ্ছ কেন? এই বয়সে বিয়ে করা ঠিক হচ্ছে? কি করব বলো, ছেলেটা অনেকদিন আগে থেকে আমাকে পছন্দ করত। ছেলেটা আবার সেনাবাহিনীতে চাকরি করে। তাছাড়া অনেকবার বলেছে সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি তো অন্য একজনকে ভালোবাসতাম। আর কাল যখন জানলাম সে অন্য কাউকে ভালোবাসে, তাই আমি তার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছি। আমি আর কিছু ভাবতে পারলাম না। মনে মনে ভাবছি, বলে দিই আমি তোকে ভালোবাসি। আর কাল তোর সাথে মজা করেছি, কিন্তু বলতে গিয়েও বলতে পারলাম না, কারণ আমি বেকার আর ওই ছেলে সরকারি চাকরি করে। আর আমার খালোর ইচ্ছা সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে দেবে। আর তিথি আমার থেকে তার সাথে অনেক সুখে থাকবে। ভাবতে ভাবতে আমরা খালার বাড়ির সামনে চলে এসেছি। তিথি, তুই বাড়ির ভিতরে যা। তুমি যাবে না? না। দেখে যাও আমার কার সাথে বিয়ে হচ্ছে। আমি আর তিথির সাথে কথা না বলে বাইক নিয়ে চলে আসলাম মামার বাড়িতে। অনন্ত, চলে আসলা যে? ভালো লাগছে না, তাই চলে আসলাম। বাবা, একটা সত্যি কথা বলবো আমার কাছে? কি কথা মামানি? তুমি কি তিথিকে ভালোবাসো? না, আর তুমি বলো মামানি। বাবা, যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে আমার কাছে বলতে পারো। এই বলে মামানি চলে গেল। সে সকাল থেকে রুমে শুয়ে আছি, ঘুম আসছে না, বাইরে যেতেও মন চাইছে না। মামানি বারবার ডাকছে, অন্তত খেয়ে যাও। আমার খেতেও মন চাচ্ছে না। সারাদিন না খেয়ে থাকলাম। ঠিক রাত 10টার সময় তিথি আমার কাছে ফোন দিল। হ্যালো। কিছু বলছি না। কেমন আছো? ভালো। কি সারাদিন না খেয়ে আছো বলে? চুপ করে আছি। আমি আর কোন দিন তোমাকে ডিস্টার্ব করব না। এই মাসের 27 তারিখ আমার বিয়ে। সত্যি তুই বিয়েটা করবি? আর করব না। তারপর আমি ফোনটা কেটে দিলাম, দিয়ে কান্না করতে শুরু করলাম। আর ভাবছিলাম নিজের দোষে আজ ভালোবাসার মানুষটাকে হারালাম। বসিনা থেকে যদি একটা চাকরি করতাম তাহলে আর তিথিকে হারাতে হতো না। এইসব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। আমি তো অবাক, আম্মু এখানে কেন?
এরপর আম্মু জানায় আমাকে বাড়িতে যেতে হবে। সকালে খাওয়া দাওয়া করে আমি আর আম্মু আমাদের বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমি আমার রুমে শুয়ে আছি। কিছুক্ষণ পর আম্মু এসে জানায় ময়নার সাথে নাকি আমার বিয়ে ঠিক করা হয়েছে। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। তিথি কল দিয়েছে আমার কাছে। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি একটু বাইরে যাবে? আম্মু চলে গেল। অতঃপর আমি ফোন রিসিভ করে, হ্যালো। কনগ্রাচুলেশন। কেন? তোমার বিয়ের কথা ঠিক হয়েছে তাই। কিছু না বলে ফোনটা কানে ধরে আছি। কি কিছু বলছো না যে? কি বলবো? তোমার তো খুশি হবার কথা, তুমি যাকে ভালোবাসো তার সাথে বিয়ে হচ্ছে। তাই? তোমার তো আর আমার মতো পোড়া কপাল না। তোমার আবার পোড়া কপাল হলো কি করে? আমার তো পোড়া কপাল, এই জন্য তো যাকে ভালোবেসেছি তার বিয়ে আমাকে দিতে হচ্ছে। মানে কি? আমি তোমার আর ময়নার কথা খালামণিকে বলেছি, তারপর খালামণি সবাইকে বলেছে। তোকে কে বলেছে বলতে? আমি চাই যে আর কেউ আমার মতো কষ্ট না পাক, তাই আমি তোমাদের কথা খালামণিকে বলেছি। তিথি, আমি ময়নাকে ভালোবাসি না। আমি তোকে তাও বলতে পারছি না যে আমি তোকে ভালোবাসি। থাক, আর বলা লাগবে না। সামনে 25 তারিখে তোমাদের বিয়ে, আর 27 তারিখে আমাদের বিয়েতে তোমরা দুজন এসো। এই বলে দিদি ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর আমি ময়নাকে ফোন দিলাম। ময়না ফোন ধরে বলল, আমি সব জানি, আর তুমি যাকে ভালোবাসো তার তো অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, তাই আর আশায় না থেকে আমাকে বিয়ে করে নাও। ময়নার কথা শুনে আমার মাথায় কাজ করছে না। কি করব, কিভাবে বিয়েটা বন্ধ করব বুঝতে পারছি না। আর বাবা মা খালা খালু মামা মামানি সবাই এই বিয়েতে রাজি। আমি কিভাবে বিয়েটা বন্ধ করব? কিছু না বুঝতে পেরে আমি আমার এক বন্ধুর কাছে ফোন দিলাম। সাগর। কিরে, তোর কথা এমন লাগছে কেন? কিছু হয়েছে নাকি? আমি শেষ। কেন, কি হয়েছে তোর? তুই তো জানিস যে তিথি আমাকে ভালোবাসে। হুম আমিও তিথিকে ভালোবাসি। আমি জানি তো, কি হয়েছে বলবি তো? আমার আর তিথির বিয়ে হয়ে যাচ্ছে। কংগ্রাচুলেশন। কি? ভালো তো। তোরা কবে বিয়ে করছিস? আমি কি বলছি তুই হয়তো বুঝিস নেই। বুঝেছি রে, বুঝেছি। তোর আর তিথির বিয়ে, অনেক মজা করবো রে। শালা তুই বুঝেছিস? কিরে, রেগে যাচ্ছিস কেন? আমার বিয়ে ময়নার সাথে, আর তিথির বিয়ে অন্য একটা ছেলের সাথে। সরি বন্ধু, আগে তো বলবি তো। আমি না জেনে কত কথা বললাম। তো এখন আমি কি করব? কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। তুই হিমেলের সাথে কথা বল। সাগর, একটা উপায় বলে দে ভাই। একটা কাজ করতে পারিস, তুই তিথিকে নিয়ে পালিয়ে যা, আমি সব ব্যবস্থা করছি। আমি বুঝলাম একে ফোন দেয়াটাই আমার বোকামো হয়েছে, নয়তো কেউ এমন বুদ্ধি দেয়। দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছে। আজ 24 তারিখ, কালকে আমার বিয়ে। এই 6 দিনে তিথি আর ময়নাকে এত রাজি করার চেষ্টা করলাম, কিন্তু কেউ রাজি হলো না। রাত 9টা বাজে। আমি আম্মুকে ডাকলাম, আম্মুকে সব খুলে বললাম। আম্মু আমাকে বলল যে কাল সকালে তোমার বিয়ে, আর তুমি এখন এইসব বলছো? তুমি অন্য একজনকে ভালোবাসো? আর থাক, অন্য কাউকে কথা বলো না। এ কথা বলে আম্মু রুম থেকে চলে গেল। আম্মু চলে যাওয়ার পর আমি ময়নাকে ফোন দিলাম। ময়না কিছুতেই বুঝলো না। কিছুক্ষণ পর তিথিকে ফোন দিলাম। হ্যালো। তিথি, তুমি কান্না করছো কেন? এমনিতেই আমার হবু বরের সাথে ঝগড়া হয়েছে তো তাই। তিথির কান্না শুনে আমারও কান্না চলে এসেছে। তুমি কান্না করছো কেন? চুপ করে আছি। এইভাবে 15 মিনিট কথা বললাম, কিন্তু একটা কথাও আসলো না, শুধু কান্নার শব্দই শোনা গেল। পরের দিন 25 তারিখ, আমার বিয়ের দিন। সবাই আমার বিয়েতে যাওয়ার জন্য সাজাগোজা করছে। সবাই তো জানেন যে বিয়ের দিন বাড়িতে কি হয়। অনেকভাবে বিয়েটা আটকানোর চেষ্টা করার পরেও বিয়েটা হয়ে গেল। বউ নিয়ে বাড়িতে আসলাম। রাত 12টা বেজে গেল। আমি এখনও দরজার বাইরে ঘোরাঘুরি করছি। এদিকে ভাবি এসে বলে গেল, এখনও বাইরে কেন? আমি ভাবিকে সব জানানোর পরেও ভাবি আমাকে জোর করে ঘরের ভিতর পাঠালো। আমি ঘরের ভিতর গিয়ে দাঁড়িয়ে আছি। দেখছি বউ আমার খাট থেকে নিচে নেমে এসে আমাকে সালাম করলো। তারপর উঠে আবার খাটে গিয়ে বসলো। আমার কিছু করার ছিল না, বিয়ে যখন করেছি মেনে তো নিতেই হবে।
আমি বউয়ের পাশে গিয়ে বসে তার মাথা থেকে শাড়ির আঁচলটা সরাবো। ঠিক সেই সময় আমার মোবাইলে একটা রং নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কিরে বাসর কেমন করলি? ময়না তুই? হুম। তুই আমার সাথে ফোনে কথা বলছিস, তাহলে এখানে কে? তুই গিয়ে দেখ, আর বাসর রাত কেমন হলো আমাকে জানিয়ে দিস কিন্তু কালকে। আমি ফোন রেখে আগে বউয়ের কাছে গেলাম। আমি ভাবছি কাকে না কাকে বিয়ে করে নিয়ে এসেছি। বউয়ের কাছে গিয়ে আমি অবাক হয়ে গিয়েছি। তুমি? আমি। এটা কি সত্যি নাকি স্বপ্ন? আমাকে ছুঁয়ে দেখো। ছুঁয়ে দেখে বললাম, আরে এটা কিভাবে হলো? তুমি ময়নার সাথে যুক্তি করে আমাকে 1 দিন কাঁদিয়েছো, আর আমি সবার সাথে যুক্তি করে তোমাকে 7 দিন কাঁদিয়েছি। ওরে ফাজিল, আজ তোর খবর আছে। এই বলে অনন্ত যুদ্ধে নেমে পড়লাম। ওই, তোমাদের বাকিটা জানার দরকার নেই, এখন তোমাদের জানারও সময় হয় নাই। আর হ্যাঁ, সময় হলে সব জেনে যাবে। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটা পুরোপুরি শোনার জন্য। তো গল্পটা কেমন লাগলো প্লিজ জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর খোদা হাফিজ।